আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সামনাত একাডেমি এর আজকে হচ্ছে রাইট ফ্রম ভার্বস এর প্রথম লেকচার। সো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সামিউল সোহরাব। সো আমরা আজকে রাইট ফ্রম ভার্বস এর একদম এ টু জেড ইনশাল্লাহ শেখার জন্য একটা প্রত্যয় নিয়েছি। সো আজকে প্রথম লেকচারে আমরা হচ্ছে 60টার মতো রুল দেখব, বাট তোমাকে একদম বেসিক থেকে ইনশাল্লাহ পড়াবো। যদি তুমি এর আগে নাও পড়ো এই টপিকটা, সো তুমি ইনশাল্লাহ বুঝতে পারবা। আর যারা একটু অ্যাডভান্সড হইতে চাও তোমরা এটা দেখতে পারো। আর যারা শুধুমাত্র হাতে গোনা কয়টা রুল পড়ে পরীক্ষায় ভালো করতে চাও তাদের জন্য এই ভিডিওটা না, কারণ আমরা একদম বেসিক থেকে খুব সুন্দরভাবে পড়াশোনা করব যাতে আমাদের রাইট ফ্রম ভার্বস একদম আমরা ইজি করে ফেলতে পারি একদম বেসিক থেকে, যাতে করে পরবর্তীতে আর সমস্যা না হয়। ঠিক আছে? সো এসএসসি অ্যান্ড এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের এই টপিকটাতে কিন্তু ভালো করা যায় একটু যদি তুমি হচ্ছে সচেতন হও বা একটু যদি স্মার্ট হইতে পারো। ঠিক আছে? সো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি। সো প্রথমেই আমরা হচ্ছে রাইট ফর্ম ভার্বসের ডেফিনেশনটা দেখব, যে রাইট ফর্ম ভার্বস আসলে এটা কি। আচ্ছা, তোমরা কি জানো যে ভার্বকে বলা হয় সেন্টেন্সের হার্টবিট বা হৃদস্পন্দন? তাই গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে রাইট ফর্ম ভার্বস। রাইট ফর্ম ভার্বসের অর্থ হচ্ছে রাইট ফর্ম ভার্বসের অর্থ হচ্ছে ভার্বের সঠিক অবস্থান। ফর্ম মানে হচ্ছে অবস্থান, সো ভার্বের সঠিক অবস্থানটা জানা উচিত। সো ভার্বের সঠিক রূপ বা ফর্ম নিয়ে গ্রামারের যে অংশটাতে আলোচনা করা হয় তাকেই রাইট ফর্ম ভার্বস বলে। এর কোনো আলাদা শাখা নেই। কতিপয় টপিকস যেমন টেন্স, কন্ডিশনাল, যেমন টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, ইনভার্সন, কনজাংশন ইত্যাদি থেকে ভার্ব সংক্রান্ত আলোচনাগুলোকে একত্রিত করে আলাদা নাম দেওয়া হয়েছে রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, সো আমরা একটু অ্যাডভান্স হওয়ার ট্রাই করবো এখন, যে রাইট ফর্ম অফ ভার্বসটা আসলে কি। এটা তো দেখলাম যে রাইট ফর্ম অফ ভার্বস বলতে বোঝায় ভার্বের সঠিক রূপ বা গঠনকে। সো ভার্বের সঠিক ফর্ম কয়টা তা কি তোমার আসলে জানা আছে? যে ভার্বের সঠিক ফর্ম কয়টা? আমরা এটা কিন্তু কাজ করতে পারি, যে একটা ভার্ব যেমন গো দিয়ে এই ব্যাপারটাকে আরো ইজি করে ফেলতে পারি। আচ্ছা, চলো দেখে নেওয়া যাক গো ভার্বের কতগুলো ফর্ম বা অবস্থান হইতে পারে, যে গো ভার্ব আসুক আরো কতগুলো রূপ দেখাইতে পারে। সো আমরা প্রথমেই দেখবো হচ্ছে গো। ঠিক আছে? সো গো আমরা নিলাম। সো এই গোটা আসলে কি হইতে পারে, তুমি গো এর সঙ্গে যদি এস বা ইএস যুক্ত করো তাহলে সাধারণত তো গো এর সঙ্গে এস যুক্ত হবে না, ইএস যুক্ত হবে। সো গো এর সঙ্গে ইএস যুক্ত করে তুমি গোস করতে পারো। এরপর গো এর সঙ্গে কিন্তু আইএনজি যুক্ত করে গোয়িং করতে পারো, তাই না? সো আমরা গোয়িং লিখে ফেললাম। আমি কেন এটা লিখে ফেলতেছি তোমরা একটু পরেই অনেক ভালোভাবে বুঝতে পারবা। একটু মনোযোগ দিয়ে দেখো আমি তোমাদেরকে কি করাইতেছি। ওকে, এরপর আসলে কি করতে পারো তুমি গো এর সঙ্গে, কি গোকে ইনফিনিটিভ করতে পারো না? ইনফিনিটিভ মানে কি ভাইয়া জানো? যদি কোনো ভার্বের সামনে অর্থাৎ পূর্বে টু যুক্ত থাকে, সো টু যুক্ত ভার্বকে ইনফিনিটিভ বলা হয়। তাহলে তুমি কিন্তু টু এর সামনে একটা আহ, অর্থাৎ গো এর সামনে একটা টু দিয়ে এটাকে ইনফিনিটিভ করতে পারো, তাই না? এরপর তুমি কি করতে পারো, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট করতে পারো। সো ওয়েন্ট আমরা লিখে ফেললাম। ওকে, তো ওয়েন্ট আমরা লিখে ফেললাম। এরপর তুমি কি করতে পারো, পাস্ট পার্টিসিপল ফর্মটা করতে পারো। পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে গন। ওকে, গন। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে একটা ভার্ব গো, এটা হচ্ছে বেস ফর্মে আছে। এরপর এস বা ইএস যুক্ত করা যায় একটা ভার্বের সঙ্গে, এটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা যায়, এটা ভার্বের পূর্বে টু যুক্ত করে ইনফিনিটিভ করা যায়। তারপর ওয়েন্ট বলতে এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, সো ভার্বের পাস্ট ফর্ম করা যায়। এবার হচ্ছে গন, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল করা যায়। সো আমরা একটু ব্র্যাকেটে লিখে দিই যে আসলে কোনটা কি। সো এটা হচ্ছে বেস ফর্ম। ঠিক আছে? বেস ফর্ম। ওকে, এরপর হচ্ছে এস বা ইএস যুক্ত হয়েছে, এস বা ইএস। আমরা কিন্তু এটা লিখে রাখতেছি কারণ হচ্ছে আমরা এটা একটু পর অনেক দারুণভাবে পড়াশোনা করব। ওকে, সো এখানে হচ্ছে আইএনজি যুক্ত হয়েছে, সো আইএনজি। এরপর হচ্ছে টু যুক্ত ভার্ব, অর্থাৎ এটা ইনফিনিটিভ, এটা আমি ব্র্যাকেটে ইনফিনিটিভ লিখে রাখতেছি, ইনফিনিটিভ। ওকে, ইনফিনিটিভ। ওয়েন্ট এটা হচ্ছে পাস্ট ফর্ম, সো আমি পাস্ট ফর্ম লিখে রাখতেছি, পাস্ট ফর্ম। ওকে, এরপর হচ্ছে গন, গনটা হচ্ছে
পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, সরি, ফর্ম। তাহলে আমি তোমাকে আসলে কোনটা বুঝাইতে চাচ্ছি এখনই বুঝতে পারবা যে দেখো, বেস ফর্ম একটা ভার্বের যে ফর্মগুলো বেস ফর্ম হইতে পারে বা প্রেজেন্ট ফর্ম আমরা এটাকে বলতে পারি, অর্থাৎ V1 এটা হইতে পারে। তারপর এস বা ইএস তুমি করতে পারো, ঠিক আছে। এরপর তুমি আইএনজি যুক্ত করতে পারো, এরপর তুমি ইনফিনিটিভ করতে পারো টু যুক্ত করে, এরপর পাস্ট ফর্ম, এরপর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আমরা যদি একটা কাজ করতে পারি না, যে এই যে আমরা কয়টা ফর্ম দেখলাম, যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। সো এই ছয়টা ফর্মকে যদি তুমি জানো, কারণ ভার্বের তো এই ছয়টাই ফর্ম, এই ছয়টার তো বাইরে হওয়ার কথা না, তাই না? সো এই ছয়টাই হচ্ছে ফর্ম বা গঠন। সো আমরা এই ছয়টা ফর্ম সম্পর্কে জানবো, যে কখন আসলে বেস ফর্ম হচ্ছে, কখন পাস্ট ফর্ম হচ্ছে, কখন এস বা ইএস যুক্ত হইতেছে। আমরা যদি এই ছয়টা বিষয়কে সুন্দরভাবে জানি, তাহলে কিন্তু পুরো রাইট ফর্ম ব্রাউজটা আমাদের আয়ত্তে চলে আসবে, তাই না? সো আমরা এটাকে একটা লিস্ট করতে পারি। সো আমরা একটা লিস্ট করে ফেলি আগে। সো আমরা লিস্ট করে ফেললাম যে প্রথমে হচ্ছে বেস ফর্ম, এস বাই ইএস, আইএনজি, ইনফিনিটিভ, পাস্ট ফর্ম অর্থাৎ এটা V2, ঠিক আছে। আমি ব্র্যাকেটে এটাও লিখে রাখতেছি, তোমরা নোট করতে এটা ইজি হবে। এটা হচ্ছে V1। আমি যেগুলো লিখে দিচ্ছি একটু নোট করে ফেলো, ঠিক আছে। নোট করলে দেখবা যে তোমার রুলগুলো আয়ত্তে চলে আসবে। এটা হচ্ছে V3। তাহলে বেস ফর্ম হইতে পারে, এস বাই ইএস হইতে পারে, আইএনজি হইতে পারে, ইনফিনিটিভ হইতে পারে, পাস্ট ফর্ম হইতে পারে এবং হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হইতে পারে। এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে প্রথমে এই বেস ফর্মটা নিয়ে কাজ করব, যে কখন আসলে বেস ফর্ম হইতেছে। এই বেস ফর্ম জানার জন্য আমরা কিন্তু 7টা রুল জানতে পারি। এই 7টা রুল যদি তুমি জানো, এই 7টা রুলে আমরা দেখব যে কখন আসলে একটা ভার্ব বেস ফর্ম হয় বা V1 হয়। এটা তুমি যদি জানো, তাহলে যে কোনো জায়গাতে যদি তুমি ওই রুল 7টা যদি ম্যাচ করাইতে পারো, তাহলে V1 হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আমরা এস বাই ইএস সম্পর্কে জানবো, কখন এস বাই ইএস যুক্ত হয়, কখন আইএনজি যুক্ত হয়, কখন ইনফিনিটিভ হবে, কখন V2 হবে, পাস্ট ফর্ম হবে, কখন V3 হবে। সো এইবার আমরা জানবো যে কখন আসলে বেস ফর্ম হয়, ঠিক আছে। সো চলো এবার শুরু করি। তাহলে এখন আমরা দেখব যে আসলে যখন ভার্বের বেস ফর্ম বা V1 হয়, এই বিষয়টা যদি এখানে আমরা 7টা রুল সম্পর্কে জানবো। এই 7টা রুল যদি তুমি শিখে ফেলো, ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে যে কোনো জায়গায় এগুলো যদি থাকে, তাহলে তুমি কি করবা, অনায়াসে খুব চোখ বন্ধ করে তুমি হচ্ছে দাগাই দিবা যে এটা বেস ফর্ম হবে বা এটা V1 হবে, ঠিক আছে। সো এগুলো কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। এগুলো না জানার কারণে তোমার আসলে পরীক্ষায় ভুল হয়ে যায়, ঠিক আছে। সো আমরা আরেকটু উপরে নিয়ে যাই এটাকে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটাকে একটু নিচে দিই, এরপর এটাকে, ঠিক আছে। এবার হচ্ছে রুল নাম্বার 1, যে আসলে কখন বেস ফর্ম বা V1 হইতেছে। সকল মোডাল ভার্বের পর অ্যাক্টিভ ভয়েসে ভার্বের বেস ফর্ম বা V1 হয়। সো মোডাল ভার্ব কোনগুলো তোমার মনে প্রশ্ন আসতেছে না? আমি কিন্তু এটা দিয়ে রাখছি এখানে। মোডাল ভার্বগুলো হলো ক্যান, কুড, মে, মাইট, তারপর আছে হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ওর টু, হ্যাভ টু, অর্থাৎ আমি এগুলো একটু জোরে পড়তেছি। তারপর হচ্ছে হ্যাজ টু, তারপর উড রাদার, হ্যাড বেটার, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, এটসেট্রা, আরও হইতে পারে, বাট এগুলো হচ্ছে মোস্ট কমন। এর মধ্যেও তোমার বেশিরভাগ সময় পরীক্ষায় দেখবা ক্যান আছে, মে থাকতে পারে, তারপর দেখবা হচ্ছে এখানে উডটা একটু থাকে, মাস্ট বেশিরভাগ সময়, ওর টু, ডেয়ার থাকতে পারে। ডেয়ারটা এখানে হয়তো বা দেওয়া হয়নি, ডেয়ারও আছে, DARE, ওকে। এটাও হইতে পারে মোডাল ভাবে এগুলা, ঠিক আছে। সো এক্সাম্পলটা দেখবো আমরা এখন এই রুলটার উপরে। আসলে তোমাকে একটা কথা বলে নেই প্রথমত, যে এই একটা রুল দেখলাম আমরা, রুল নাম্বার 1, রুল নাম্বার 1 দেখলাম, এরপর আমরা প্র্যাকটিস করতেছি। এই যে 3টা প্র্যাকটিস দিয়ে রাখছি তোমার, এখন দেখবা এই 3টা প্র্যাকটিস খুবই ইজি লাগবে, কারণ তুমি জানো এই 3টা প্র্যাকটিস এই রুলটার থেকে আসছে। সো এটা খুবই ইজি হয়ে যাবে। বাট পরীক্ষার হলে যেহেতু তোমাকে একটা প্যাসেজ দেওয়া থাকে, SSC বা ACC যাই বলো না কেন, যেহেতু একটা প্যাসেজের মধ্যে কিন্তু এই যে 6টা ফর্ম সবগুলো মিক্সড থাকে, তো তুমি কিন্তু আসলে জানো না যে আসলে কোনটা। এই জন্য দেখা যায় অনেকগুলো রুল একসঙ্গে থাকে এবং কোনটা এটা বুঝতে পারার জন্য একটু কঠিন লাগে। বাট এখন যখন প্র্যাকটিস করে দিয়েছি, তখন এই রুলটার পরে এই প্র্যাকটিসটা দিছি, সো তুমি বুঝতেই পারতেছো এটা হচ্ছে মোডাল ভার্ব আছে,
তো ভার্বের বেস ফর্ম হবে V1 হবে, এটা তো সামিউল ভাই একটু আগে বললো। ঠিক আছে, আমরা এজন্য একটা কাজ করব যে লাস্ট লেকচারে, অর্থাৎ যেদিন আমরা লাস্ট লেকচার এই রাইট ফর্ম অফ ভার্বসের উপরে 3 থেকে 4টা লেকচার ইনশাল্লাহ হবে। সো লাস্ট লেকচারে আমরা কিন্তু প্যাসেজ প্র্যাকটিস করব। সো তখন আসলে দেখব যে তোমরা আসলে পারো কি না। ওকে, সো আমরা আর কথা না বলে আমরা হচ্ছে প্র্যাকটিসটা করে ফেলি। সো দেখো, হ্যাভ টু ইউ হ্যাভ টু, এরপর হচ্ছে ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে হচ্ছে কেম ফ্রম অন টাইম, ইউ হ্যাভ টু কেম ফ্রম অন টাইম। ওকে, সো তুমি দেখো যে এই এক্সাম্পলটার মধ্যে হ্যাভ টু আমি একটু আগে তোমাকে বললাম না, এই যে দেখো হ্যাভ টু, এটা হচ্ছে একটা মোডাল ভার্ব। সো এই সেন্টেন্সটাতে যেহেতু মোডাল ভার্ব আছে, তার মানে এখানে যে ভার্বটা হবে এই ভার্বটা বেস ফর্ম হবে V1 হবে। সো এখানে কেম দেওয়া আছে, এটা কি হবে, কেমটা কাম হবে, কারণ কেম এর তো পাস্ট ফর্ম, সরি কেমের তো হচ্ছে তোমার V1 বা বেস ফর্ম হচ্ছে কাম। সো এটা তুমি খুব ইজিলি বলতে পারো যে এটার আনসারটা হবে হচ্ছে কাম। ওকে, খুবই ইজি। ওকে, আমি আনসারটা একটু অন্য কালার করে দিচ্ছি, একটু লাল কালার করে দিচ্ছি। ওকে, সো কাম হইল আনসার। এরপর দ্বিতীয় যে এক্সাম্পলটা হচ্ছে দে ওট টু সলভড, ব্র্যাকেটে সলভ দেওয়া আছে, দ্য প্রবলেম প্রপারলি। সো এখানে দেখো ওট টু কিন্তু এটা একটা মোডাল ভার্ব। দেখো একটু আগে আমি দেখাইছি ওট টু একটা মডাল ভার্ব। সো মডাল ভার্ব যেহেতু ওট টু আছে, তার মানে এখানে ভার্ব এইটা একটাই ভার্ব আছে এখানে, সলভড। এইটা কিন্তু সলভটা এখানে পাস্ট পার্টিসিপল আকারে আছে ইডি যুক্ত হয়ে, বাট এটা কিন্তু হবে না, এটা হবে হচ্ছে কি বেস ফর্ম বা V1। সো সলভড এর বেস ফর্ম কি সলভ। ওকে, সলভ, সলভ আনসার। সো খুবই ইজি না, খুবই ইজি। সো এগুলো যদি কেউ জানে, কেউ বুঝে, তাহলে তার কাছে খুবই ইজি লাগবে, আর যে জানে না তার কাছে সব থেকে কঠিন। ওকে, এরপর থার্ড যে এক্সাম্পলটা, পসিবলি ইট উইল হার্ট ইউ। এখানে দেখো উইলটা হচ্ছে একটা মডেল ভার্ব। উইল, এই যে উইল, তোমাকে একটু আগে তো আমি বললাম যে উইলটা ইম্পর্টেন্ট। সো উইল একটা হচ্ছে মডেল ভার্ব। সো এখানে হার্ট, এখানে আরেকটা কথা যে তোমার প্রশ্নে দেওয়া আছে হচ্ছে হার্ট, প্রশ্নে হার্ট দেওয়া আছে। তুমি এখন মাথায় তোমার প্রশ্ন আসতে পারে যে প্রশ্নে তো ভুল দেওয়া আছে, আমাকে তো সঠিক করতে হবে। আসলে ভাইয়া প্রশ্নে তোমার যেটা থাকে আনসার কিন্তু অনেক সময় ওইটাও হইতে পারে, ওইটাও হইতে পারে। তোমার হার্ট দেওয়া আছে, তোমার উত্তর হার্ট হইতে পারে। তোমার প্রশ্নে যে সবগুলো ভুল দেওয়া থাকতে পারে এমনটা তো না, প্রশ্নে দেওয়া আছে যেটা দেখবে রাইট আনসার ওইটাই হইতে পারে। তো বেশি একটু আবার মাতাব্বরি করে অন্য একটা দিও না, ঠিক আছে। সেখানে দেখো হার্ট কিন্তু একটা হচ্ছে এখানে বেস ফর্ম। সো বেস ফর্মই দেওয়া আছে, এই জন্য এটা আমরা বেস ফর্ম হার্ট, এটা রাইট আনসার হবে। ওকে, এরপর আসো অজানা কথা। অজানা কথাটা কি ভাইয়া? অজানা কথা হচ্ছে যে ব্যক্তিবাচক বা অন্য কোনো সাবজেক্ট বাক্যে অ্যাক্টিভ মোডে কাজ করলে সেটা অ্যাক্টিভ ভয়েস হয়। এইটা সচরাচর যারা ভয়েস সম্পর্কে একটু হলেও পড়ছে ওরা এটা জানে। সো আমি আশা করতেছি তোমরা পড়ছো এটা, বাট আমরা যখন ভয়েসের ক্লাস নিব তখন আরও খুব সুন্দরভাবে দেখবা সব কিছু করবো। আমরা ভয়েস যখন পড়বো তখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। সো এগুলো তখন সুন্দরভাবে বুঝে যাবো সব কিছু, বাট এই লাইনটা তোমরা সবাই কম বেশি জানো, ঠিক আছে। সো এটা আমরা আর দেখলাম না। এবার হচ্ছে রুল 2-তে আসি। অজানা কথাটা আমি একটু নিচে দিই। ওকে, রুল 2, রুল 2 হচ্ছে কিছু বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভের পরে ভার্বের বেস ফর্ম হয়। সো বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ আবার কি? আমরা তো সচরাচর জানি যে টু যুক্ত ভার্বকে ইনফিনিটিভ বলে, তাই না? টু যুক্ত ভার্বকে ইনফিনিটিভ বলে। তো বেয়ার ইনফিনিটিভটা আবার কি, জিরো ইনফিনিটিভটা আবার কি? দেখো জিরো ইনফিনিটিভ বা বেয়ার ইনফিনিটিভ এগুলোর এক্সাম্পলও তোমাকে দেওয়া হয়েছে এখানে। দেখো অনেকগুলো এক্সাম্পল আছে। প্রথমে আছে হচ্ছে মেক, লেট, ডেয়ার। একটু আগে তোমাকে বলছিলাম না যে ডেয়ার একটা মোডাল ভার্ব, এটাও দেখো এখানে আছে, এটা হচ্ছে জিরো ইনফিনিটিভ। ওকে, এরপর হচ্ছে নিড, ক্যান নট বাট, কুড নট বাট, ইউজ টু, বিড, হেয়ার, ওয়াচ, বিহোল্ড, এটসেট্রা। মুখস্থ করে নেবা এগুলো, ঠিক আছে। ইজি ইজি, খুবই ইজি। সো এক্সাম্পল দেখি, এক্সাম্পল না দেখলে আসলে বিষয়টা না বুঝতে অনেকটা কঠিন হয়ে যায়। সো এক্সাম্পল মাস্ট। তুমি যদি পড়াশোনা করতে চাও তোমাকে আসলে এক্সাম্পলটা অবশ্যই দেখতে হবে। আমি একটু দেখে নেই যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না, একটু আমাকে আমার যে বোর্ডটা স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ কি না, এবং ভিডিওটা রেকর্ড হচ্ছে কিনা। ওকে, অলমোস্ট 14 মিনিট হয়েছে। আচ্ছা, ঠিক আছে। সো এক্সাম্পলটা হচ্ছে মেড মি শি মেড মি, তারপর হচ্ছে ব্র্যাকেটে দেওয়া হচ্ছে টু সলভ। আরেকটা জিনিস বলে নেই যে তোমাকে কিন্তু পরীক্ষার সময় এরকম ব্র্যাকেট না দিয়ে
অনেক সময় এরকম করেও থাকতে পারে যে একটা গ্যাপ দেওয়া আছে, সো আন্ডারলাইনও থাকতে পারে, এরকম করে আন্ডারলাইন আকারেও থাকতে পারে, অথবা গ্যাপ থাকতে পারে, অথবা ব্র্যাকেট দেওয়া থাকতে পারে, অথবা তোমার যে কোনোভাবে তুমি বুঝতে পারবা আসলে যে এটাকে চেঞ্জ করতে বলছে। সো শি মেড মি টু সলভ দ্য সাম, এটা হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে। এটা আনসারটা কি হবে? এটা আনসারটা এখানে দেওয়া আছে যে টু সলভ, এখানে ইনফিনিটিভ আকারে দেওয়া আছে, বাট এটা কিন্তু V1 হবে বা ভার্বের বেস ফর্ম হবে বা V1 হবে। ব্র্যাকেটে তোমাকে লিখে রাখতেছি যে V1, কারণ তোমরা V1 সম্পর্কে V1 বললেই আসলে বুঝে যাও যে এটা বেস ফর্ম। ওকে, সো শি মেড মি টু সলভ দ্য সাম, এটার আনসার হবে হচ্ছে বেস ফর্ম বা V1। সো টু সলভ হবে না, সো রাইট আনসার হচ্ছে সলভ। ওকে, খুবই ইজি ভাই, খুবই ইজি। শুরুর দিকে একটু ইজি লাগতেছে, বাট একটু পরে আমরা যখন, মানে একটু পরে না, আজকে যে রুলগুলো এগুলো খুবই খুবই ইজি, বাট আমরা যখন লাস্টের দিকে দেখব, যখন আমরা হচ্ছে মিক্সড রুল দেখব, আমরা স্পেশাল এক্সেপশনাল ব্যতিক্রম যে রুলগুলো দেখব, তখন আসলে একটু কঠিন লাগবে। সো এখন ইজি ইজি। সো তোমরা আনসার করে ফেলো, আনসার করে ফেলো, আমার সঙ্গে সঙ্গে আনসার করে ফেলো, দেখি তোমরা আনসার করতে পারো কিনা, ঠিক আছে? এরপর সেকেন্ড যে এক্সাম্পলটা, এটা হচ্ছে আই ওয়াস্ট দ্য ম্যান রানিং অ্যাওয়ে কুইকলি। সো রানিং অ্যাওয়ে কুইকলি, এখানে দেখো ওয়াস্ট আছে, ওয়াস্ট একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ। এই যে দেখো ওয়াস একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ। সো এখানে যেহেতু বাক্যে ওয়াস আছে, সো এখানে যে ভার্বটা আছে এই ভার্বটা কিন্তু বেস ফর্ম বা V1 হবে। সো রানিং আইএনজি যুক্ত হবে না, সো এটা আনসার হবে হচ্ছে রান। খুবই ইজি, খুবই ইজি। কারা কারা এটা পারছো একটু কমেন্টে জানাও তো, যে যে মনে মনেই পারছো, অনেকেই মনে মনেই পারে, ঠিক আছে? এরপর হচ্ছে লেট মি টেল ইউ দ্য স্টোরি। লেট মি টেল ইউ দ্য স্টোরি, আমাকে গল্পটা বলো। লেট মি টেল ইউ দ্য স্টোরি, এটার আনসারটা দেখি কমেন্টে কে কে করতে পারো, আমি একটু চেক করি, ঠিক আছে? সো কারা কারা আনসার করতে পারো একটু দেখবো যে এটা কারা কারা আনসার করতে পারো। টেল কি হবে? আচ্ছা আচ্ছা, যাই হোক। সো দেখি, লেট একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ। সো বাক্যে লেট আছে দেখা মাত্রই তোমার এটা হবে হচ্ছে, ভার্বটা হবে হচ্ছে বেস ফর্ম বা V1। সো টেল যেহেতু একটা নিজেই V1, সো রাইট আনসার কিন্তু এইটাই হবে। অনেকেই ভেবে নিছে এটা ভুল দেওয়া আছে, টেল টল করে ফেলছে। যাই হোক, এবার এবার তো কনফিউশন থাকার কথা না। এবার হচ্ছে অজানা কথাটা একটু দেখো, যে ইনফিনিটিভ মানে 2 + V1। তোমাকে শুরুতেই বলছি না ভাইয়া, 6টা রূপ বা গঠন সম্পর্কে ভার্বের, সেখানে কিন্তু আমি বলছি যে টু যুক্ত ভার্বকে ইনফিনিটিভ বলে। আর বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে টু সারা V1। তাহলে এখানে বেয়ার বা জিরো অর্থ তিনটা, সারা অথবা শূন্য হইতে পারে অথবা ব্যতীত হইতে পারে, এটা তোমার জানার দরকার নেই, পরীক্ষায় এটা আসবে না, বেসিক এটা, ঠিক আছে? সো রুল এবার হচ্ছে 3 নম্বর রুল, কোনো সেন্টেন্সে উড দ্যাট মানে হচ্ছে ইচ্ছা আকাঙ্ক্ষা বা কামনা, ইচ্ছা আকাঙ্ক্ষা বা কামনা, এরপর সাবজেক্ট পরবর্তী কুড প্লাস ভার্বের বেস ফর্ম হবে। ওকে, আমি আবারও বলতেছি যে কোনো সেন্টেন্সে যদি উড দ্যাট দেখো, কোনো সেন্টেন্স উড দ্যাট, এটা তোমার যদি এই অর্থটা দেয় যে ইচ্ছা আকাঙ্ক্ষা বা কামনা, তাহলে তুমি কি করবা, সাবজেক্টের পরবর্তীতে যে কুডটা আছে, কুড থাকতে পারে তোমার, ঠিক আছে? কুড প্লাস ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা V1 হবে। আমি এখানেও ব্র্যাকেটে একটু V1টা লিখে রাখতেছি, কারণ কি, কারণ পোলাপান V1 দেখলেই ভালো বুঝে, প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম এগুলো কি ভাই, এগুলার থেকে V1 বললেই সব কিছু ভালো বুঝে ওরা, কারণ ভার্বের 1 নাম্বার ফর্ম। কারণ একটা চার্ট ওরা মুখস্থ করে আসছে যে V1 V2 V3, ঠিক আছে? পড়ছো না? পড়ছো তো? ওকে ওকে ওকে। এবার এক্সাম্পল দেখো তো, এক্সাম্পল দেখো। এক্সাম্পল না দেখলে আসলে রুল যতই পড়ো, এক্সাম্পল প্র্যাকটিস না করতে পারলে, প্র্যাকটিস না করলে আসলে রুলের কিছুই বোঝা যায় না, কিছুই বোঝা যায় না। দেখো উড দ্যাট, তারপর হচ্ছে আই বাই দ্য লেটেস্ট কার, ব্র্যাকেটে হচ্ছে বাই দেওয়া আছে, সো বাইটাকে আমাদের চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে রাইট করতে হবে, রাইট ফর্ম করতে হবে। ওকে, সো এটার কী হবে আনসার দেখি, ঝটপট করে একটু কমেন্ট করে ফেলো তো দেখি, কারা কারা কমেন্টে আনসার করে ফেলতেছো। আচ্ছা আচ্ছা, তোমরা আনসার দাও, আমি তোমাদেরকে বুঝাইতেছি। আর যারা রেকর্ড দেখবা, তোমরা হচ্ছে পজ দিয়ে ভিডিওটা থেমে আনসার করে ফেলবা কমেন্টে। ওকে ওকে ওকে। সো উড দ্যাট, তারপর হচ্ছে সাবজেক্ট আছে, উড দ্যাট সাবজেক্ট আছে, এরপর হচ্ছে ব্র্যাকেটে বাই একটা ভার্ব দেওয়া আছে, দ্য লেটেস্ট কার। এর অর্থটা কি, উড দ্যাট আই বাই দ্য লেটেস্ট কার, আমি যদি অত্যাধুনিক গাড়িটি কিনতে পারতাম।
ঠিক আছে, ইচ্ছা করতেছি যে আমি যদি অত্যাধুনিক এই গাড়িটা অর্থাৎ লেটেস্ট কারটা আমি কিনতে পারতাম, আমার একটা ইচ্ছা প্রকাশ করতেছি। সো ইচ্ছা প্রকাশ করতেছে উড দ্যাট দ্বারা, তার মানে সাবজেক্ট যেহেতু আই আছে, আই এর পরে যে ভার্বটা আছে এর পূর্বে কি হবে, রুল দেখে আসছি কুড হবে। সো এখানে বাই দেওয়া আছে ভার্ব, সো বাই এর পূর্বে কুড হবে। সো রাইট আনসার হচ্ছে কুড বাই। ওকে, রাইট আনসার হচ্ছে কুড বাই। সো এটাকে আমি একটু রেড করে দিচ্ছি, এটা হচ্ছে রাইট আনসার। ওকে, কারা কারা সঠিক উত্তর দিতে পারছো কমেন্টে ইয়েস অর নো লেখো। যারা সঠিক উত্তর দিছো ইয়েস লিখবা, যারা ভুল করছো তারা নো লিখবা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো সেকেন্ড যে রুলটা, মানে এক্সাম্পলটা, এটা দেখো যে উড দ্যাট, তারপর সাবজেক্ট আই ফ্লাই ইন দ্য ব্লু স্কাই। উড দ্যাট আই ফ্লাই ইন দ্য ব্লু স্কাই, অর্থটা কিন্তু তোমাকে বুঝতে হবে। রাইট ফর্ম ভার্ব করবা বাট কোনো সেন্টেন্সের অর্থ বুঝবা না, এটা হবে না। কারণ তুমি যখন প্যাসেজে প্র্যাকটিস করবা তখন কিন্তু প্যাসেজের অর্থ বুঝতে হবে। সো প্রথম কথা হচ্ছে অর্থ বুঝতে হবে, ভোকাবুলারি স্ট্রং করতে হবে, তাহলে দেখবা তুমি হচ্ছে ইজি হয়ে যাচ্ছে তোমার কাছে সব কিছু। ঠিক আছে, তারপর যেহেতু আমরা এখন দেখতে পাচ্ছি যে উড দ্যাট দেওয়া আছে, তারপর সাবজেক্ট দেওয়া আছে, এবং তারপর হচ্ছে ভার্ব দেওয়া আছে ফ্লাই, এরপর হচ্ছে ইন দ্য ব্লু স্কাই। সো আমি যদি নীল আকাশে উড়ে বেড়াতে পারতাম, আকাঙ্ক্ষা, ইচ্ছা, ইচ্ছা প্রকাশ করতেছে। সো এখানে কি হবে বুঝতেই পারছো, আগেরটা আর এটা সেম। সো যেহেতু ফ্লাই একটা ভার্ব দেওয়া আছে, সো এটা হবে কুড ফ্লাই। কুড ফ্লাই, এগুলো আমার আগেই সবাই আনসার করে ফেলতেছে, আমার আগেই সবাই আনসার করে ফেলতেছে। আমি জানি তো সবাই আমার আগেই আনসার করে ফেলতেছে। ঠিক আছে, ঠিক আছে। এরপর থার্ড এক্সাম্পলটা, উড দ্যাট হি লিসেন টু হিজ ফাদার। যদি সে তার বাবার কথা শুনতে পেত, তার ইচ্ছা যে তার বাবা হয়তো বা এখন নাই কাছে, সো সে যদি তার বাবার কথা শুনতে পেত, একটা ইচ্ছা প্রকাশ করতেছে, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হচ্ছে মানে সব কিন্তু জাস্ট এই 3 নম্বর রুলটা এত ইজি, এত ইজি। জাস্ট কুড, এরপর এরপর ভার্ব, কুড এরপর হচ্ছে ভার্ব। সো এইটাও কি হবে, কুড তারপর একটা ভার্ব। ইজি না? ইজি তো। বাট 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 একটু দেখো, একটু দেখো, একটু দেখো, সে শুনতে পেত, সে শুনতে পেত, বুঝতে হবে। উড দ্যাট হি লিসেন টু হিজ ফাদার, উড দ্যাট হি লিসেন টু হিজ ফাদার, সে যদি তার বাবার কথা শুনতে পেত, এটা কিন্তু, এটা কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? এটা পাস্ট পারফেক্ট করতে হবে। এজন্য শুধু কুড এরপর ভার্ব দিলে হবে না, এরপর কি করতে হবে, আচ্ছা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এটা একটু এক্সেপশনাল, এটা একটু এক্সেপশনাল। তোমরা লাস্টের এই লাইনটা দেখলে বুঝতে পারবা। এটা আগে দেওয়াটা আমার আসলে ভুল হয়েছে, এক্সাম্পলটা লাস্ট এটার পরে দেওয়া লাগতো, তাহলে আসলে খুব ভালোভাবে বুঝতে পারতাম। ঠিক আছে, সো এই এক্সাম্পলটা আমি এখান থেকে সরে নিয়ে আমি এটা, একটা কাজ করি, একটা কাজ করি, এইখানে না দিয়ে আমরা হচ্ছে এটা এখানে দিচ্ছি। ঠিক আছে, এটা এখানে দিচ্ছি, কারণ কারণ এই এক্সাম্পলটা হচ্ছে এইটার একটা হচ্ছে পার্ট, এটা আগে দেওয়াটা ভুল হয়েছে, এটা 3 নম্বর থাকুক, সমস্যা নেই। সো এটা আগে দেখো যে উল্লেখ্য কোনো মাধ্যমে বা কারো দ্বারা, যদি এখানে এক্সাম্পলটা যদি সে তার বাবার কথা শুনতে পেত, এমন প্যাসিভ অর্থ দেওয়ায় এটার সঠিক উত্তরটা কি হবে, এটা সঠিক উত্তরটা হবে হচ্ছে কুড হ্যাভ, তারপর হচ্ছে ভিথিরি। এটা এক্সেপশনাল ভাইয়া, এটা এক্সেপশনাল। সো এটা স্টার দিয়ে রাখো। So, আমি স্টার দিচ্ছি মানে তুমি স্টার দাও, 3 স্টার দিয়ে রাখো। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা রুল। দেখবা যে সব এক ঢালা যদি তুমি কুড প্লাস ভি1 করে ফেলো, এটা আসলে ভুল হয়ে যাবে। সো এটার রাইট আনসারটা কি হবে, আগে একটু আরেকবার দেখি যে উড দ্যাট হি লিসেন টু হিজ ফাদার, যে যদি সে তার বাবার কথা শুনতে পেত কোনো মাধ্যমে বা কারো দ্বারা অর্থাৎ এখানে কিন্তু সে তার বাবার কথা শুনতে পেত, বাবার কথা শুনতে পেত, কোনো মাধ্যমে শুনতে পেত, এমন প্যাসিভ অর্থ দিচ্ছে। এজন্য এটা কি হবে, কুড হ্যাভ তারপর ভি3 হবে। সো এটা রাইট আনসার হবে হচ্ছে কুড হ্যাভ লিসেন্ড। সো আমার মতো ভুল করিও না, আমার মতো ভুল করিও না। সো কুড হ্যাভ লিসেন্ড, লিসেন্ড। ওকে, সো কুড হ্যাভ লিসেন্ড। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, খুবই ইম্পর্টেন্ট। এটা তোমরা হচ্ছে 3 স্টার, 3 স্টারটাও তোমাকে আমি রেট করে দিচ্ছি, যাতে তুমি এটা আসলে ইম্পর্টেন্সটা বুঝতে পারো। খুবই ইম্পর্টেন্ট একটা
এক্সাম্পল এবং রুল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার হচ্ছে রুল নাম্বার 4। রুল নাম্বার 4, ঠিক আছে, রুল নাম্বার 4-এ আসি। দেখো যে রুল নাম্বার 4টা হচ্ছে কোনো সেন্টেন্সে কনজাংশন হিসেবে যদি সোড দ্যাট থাকে অথবা ইন অর্ডার দ্যাট থাকে অথবা সো, এরপর হচ্ছে ডট ডট দ্যাট থাকে। ডট ডটের মধ্যে অনেক কিছুই বসতে পারে, এটা একটু পরে দেখবা। সো ডট ডট এই জায়গাতে আসলে কি বসবে, যদি এটা থাকে যে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো, তারপর হচ্ছে একটু গ্যাপ, ডট ডট দ্যাট থাকলে পরবর্তী সেন্টেন্সে সাবজেক্ট এর পর ক্যান, কুড, মে, মাইট যে কোনোটা, ক্যান, কুড, মে, মাইট যে কোনোটা হবে, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সো তুমি সেন্টেন্সে যদি দেখো যে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো ডট ডট দ্যাট, তাহলে ক্যান, কুড, মে, মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সো এক্সাম্পলটা যদি একটু দেখি ভাইয়া, যে দে ওয়ার্ক হার্ড সো দ্যাট, এই যে দেখো সো দ্যাট দে, তারপর হচ্ছে ব্র্যাকেটে দেওয়া আছে গেট মোর বেনিফিট, মোর বেনিফিট। এটা কি হবে আনসার, দেখি আনসার করতে পারো কিনা তোমরা। আচ্ছা আমি তোমাকে বুঝাইতেছি। সো কোনো সেন্টেন্সে কনজাংশন দেওয়া আছে, এই সেন্টেন্সটাতে কনজাংশন দেওয়া আছে হচ্ছে সো দ্যাট। সো দ্যাট যেহেতু দেওয়া আছে, পরবর্তীতে যে সেন্টেন্সটা হবে এটা কিন্তু একটা হচ্ছে এই কনজাংশনটা দুইটা সেন্টেন্সকে অ্যাড করে ফেলছে, দুইটা সেন্টেন্সকে অ্যাড করে ফেলছে। এগুলো কিন্তু কন্ডিশনাল তুমি দেখতে পারবা, বা এগুলো যখন তুমি কমপ্লিটিং সেন্টেন্স করবা তখন এগুলো তোমাকে অনেক ভালোভাবে বোঝানো হবে। ঠিক আছে, সো দে work hard so that they work hard so that they, একটা হচ্ছে ভার্ব দেওয়া আছে গেট মোর বেনিফিট। এটা রাইট আনসারটা কি হবে, এটা রাইট আনসারটা হবে যেহেতু সো দ্যাট দেওয়া আছে, তার মানে আমরা রুল দেখলাম যে পরবর্তী সাবজেক্টের ক্যান, কুড, মে, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম হবে। ঠিক আছে, এটা তো হচ্ছে আমরা রুলটা দেখলাম। তাহলে যেহেতু এখানে সো দ্যাট দেওয়া আছে, এখানে দে একটা সাবজেক্ট দেওয়া আছে, সাবজেক্টের পরবর্তী কি হবে, ক্যান, কুড, মে, মাইট। এটা হচ্ছে সাবজেক্টের উপরে ডিপেন্ড করবে কোনটা বুঝবে। সো এখানে যেহেতু ভার্ব দেওয়া আছে গেট এবং হচ্ছে দে আছে, সো তুমি ইজিলি ক্যান গেট করতে পারো। আনসারটা হবে ক্যান গেট, আনসারটা হবে ক্যান গেট। মে গেটও দিতে পারো, বাট কুড কিন্তু হবে যখন পাস্ট থাকবে, বাট এটা কিন্তু পাস্ট না। ঠিক আছে, কুড আর মাইট তখনই হবে যখন পাস্ট। সো এখানে যেহেতু পাস্ট না, সো এখানে ক্যান বা মে যে কোনোটা ইউজ করতেই পারো। সো ক্যান গেট এটা হচ্ছে রাইট আনসার। ওকে 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 ওকে। সো she was so anxious that she নট স্পিক ইজিলি। তোমরা ক্লাস 8, 9, 10 এইচএসসি যে কোনো জায়গাতে এই এক্সাম্পলটা দেখবা, বইয়ের মধ্যে অহরহ দেয়া আছে, দেখে বুঝতে পারছো না কি হবে। যেহেতু নট স্পিক দেওয়া আছে সেহেতু এটাকে আমাদের নেগেটিভ করতে হবে। শি ওয়াজ সো অ্যাংজাস দ্যাট শি ক্যান নট স্পিক ইজিলি। এটা হবে কিনা একটু দেখো তো, এটা হবে ক্যান নট স্পিক ইজিলি হবে। এই তো, আমার মতো ভুল করিও না ভাইয়া, আমার মতো ভুল করিও না। কারণ এখানে দেখো ওয়াজ আছে, সো এটা পাস্ট সেন্টেন্স, পাস্ট টেন্সে আছে। সো যেহেতু পাস্ট টেন্সে আছে, সো এই ক্ষেত্রে কিন্তু আমি একটু আগে বললাম না, পাস্ট টেন্স হিসেবে যদি থাকে তাহলে কুড এবং মাইট এই দুইটার মধ্যে একটা বসাবা। সো এখানে যেহেতু ওয়াজ আছে, সো এটা পাস্টে আছে, সো এখানে কি হবে, কুড নট স্পিক, ইজি কুড নট স্পিক। রাইট আনসারটা করে দিচ্ছি, কুড নট স্পিক, রেড করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে ইজি হয়। আচ্ছা দেখি কমেন্টে একটু জানাও তো তোমরা আছো কিনা, তোমরা কে কে আছো দেখি একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো আমাদের আরও 3টা রুল দেখতে হবে। ঠিক আছে, আমাদের আরও 3টা রুল দেখতে হবে। আচ্ছা 3 নাম্বার যে প্র্যাকটিসটা এটা একটু দেখি, যে আই উইল ওয়ার্ক হার্ড আমি হার্ড ওয়ার্ক করবো, এটার অর্থ কিন্তু যাহাতে, আমি একটু আগে বলি নাই। সো দ্যাট মানে হচ্ছে যাহাতে আই, বি দেওয়া আছে, একটা বি ভার্ব হবে সাকসেসফুল আই, এটা কি হবে ক্যান বি, যেহেতু এখানে ভার্ব হিসেবে বি আছে, সো এখানে যেহেতু সো দ্যাট আছে এবং সাবজেক্টের পরে কি হবে ক্যান অথবা কুড বা মে মাইট যে কোনোটা, যেহেতু এটা একটা
পাস্ট না, ফিউচার টেন্স, সো এখানে ক্যান দিবা। সো ক্যান বি সাকসেসফুল, আই উইল ওয়ার্ক হার্ড সো দ্যাট আই ক্যান বি সাকসেসফুল, ক্যান বি সাকসেসফুল। এটা হচ্ছে রাইট অ্যান্সার। আমি কি ভুল করলাম? না, ভুল করি নাই, ঠিক আছে ঠিক আছে। অজানা কথা দেখো, অজানা কথাটা হচ্ছে প্রথম বাক্যটি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে, প্রথম বাক্যটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, পরবর্তী বাক্যে ক্যান বা মে বসে, পরবর্তী বাক্যে ক্যান বা মে বসে। আচ্ছা, আজান দিচ্ছে, একটু আমরা রেস্ট নেই, একটু আমরা চুপ থাকি আজানের সময়।